এখানে তোমাদের 1 নম্বর প্রশ্নে প্রথমেই বলা হয়েছে যে এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 9টি, অর্থাৎ এসপি চ্যাটার্জি 9টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভারতবর্ষকে বিভক্ত করেন। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্নটি ছিল যে শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে কি বলা হয়। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গৃহ ঘনত্ব। তারপর তোমাদের 30 নম্বর প্রশ্নটি এসেছিল যে বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কেরালা। তারপরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি ছিল, এই পাতায় রয়েছে ওই পাতাতেই, যে 4 নম্বর প্রশ্নটি ছিল যে অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমুদ্রতল থেকে উচ্চতা অল্টিমিটার যন্ত্রের সাহায্যেই মাপা হয়। তারপর পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি ছিল যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, জেনিভা। সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থাৎ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি ছিল তোমাদের যে ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে কে অভিহিত করেন। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, হাডসন। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি তোমাদের যেটা এসেছিল যে করিওলিস বল এবং কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটির নাম কি। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে জিওস্ট্রপিক বায়ু, অপশান বি, জিওস্ট্রপিক বায়ু। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি, একটি 20 মিটার সার্ভে চেইনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, +-20 মিমি। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি, সলিফ্লাক্সেন ও জেলিফ্লাক্সেন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ধীর প্রবাহ। তারপর প্রশ্নটি যে তোমাদের যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি এখানে রয়েছে দেখো। তো এখানে বলা হয়েছে যে ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পশ্চিমা বায়ু বলা হয়। তারপরের প্রশ্নটি ছিল তোমাদের কোয়াটার্নি সেক্টর বলতে কি বোঝায়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জ্ঞানভিত্তিক কার্যকলাপ। কোয়াটার্নারি সেক্টর বলতে কি চতুর্থ স্তরের কার্যকলাপকে বোঝানো হয়েছে। তারপরের প্রশ্নটি হচ্ছে 12 নম্বর প্রশ্নটি, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসাবে চাষ করা হয় না। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কোকো, কোকো হয়ে যাবে এর সঠিক উত্তর, অপশান বি। তারপরের প্রশ্ন হলো অর্থাৎ 13 নম্বর প্রশ্নটি দেখো রয়েছে যে আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে সৃষ্টি হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নটি হলো আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে। কী কী রয়েছে, অপশান এ রয়েছে ভূমির ঢাল, অপশান বি শিলার প্রকৃতি, অপশান সি জলবায়ু এবং অপশান ডি মানুষের কার্যকলাপ। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জলবায়ু। এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে জলবায়ুটি হয়ে যাবে যেটি আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে। তারপরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি এসেছিল তোমাদের আজকে যে শেষ সীমা বেস লেভেলের তত্ত্বের প্রবক্তা কে বা প্রবর্তক কে। তো এটা তোমরা সকলে জানো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাওয়েল। তারপরের প্রশ্নটি অর্থাৎ আজকের আলোচনার 16 নম্বর প্রশ্নটি আলোচনার বলছি তোমাদের যে পরীক্ষাতে এসেছিল। তো তার 16 নম্বর প্রশ্নটি হলো যে বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার প্রবর্তক কে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে ইপি ওডাম। ওডাম হলো খাদ্য জালিকা বা ফুড চেনের তোমাদের ধারণার প্রধান প্রবক্তা, ফুড চেন না, ফুড ওয়েব ধারণার। তারপরের প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্নটি হলো যে খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ কি। অর্থাৎ খরা অঞ্চলে যে কৃষিটি করা হয় তাকে কি বলে। তো সে ধরনের বলা হচ্ছে যে তার উত্তর হয়ে যাবে অপশান এ, শুষ্ক কৃষির প্রচলন। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 18 নম্বর প্রশ্নটি যে সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাতসীমানে সৃষ্টি হয়, যে অভিসারী পাতসীমানা, প্রতিসারী পাতসীমানা, নিরপেক্ষ। তো এটা হয়ে যাবে নিরপেক্ষ পাতসীমানা। নিরপেক্ষ পাতসীমানায় একটা পাত পরস্পর থেকে একটা পাত অপর পাতের থেকে পাশ কাটিয়ে চলে যায়, তো সেখানেই ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হয়। তো এটা হয়ে যাবে অপশান সি, নিরপেক্ষ পাতসীমানা। তারপরের প্রশ্নটি হচ্ছে অর্থাৎ 19 নম্বর প্রশ্নটি হলো যে ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে কোন ধরনের জনসংখ্যা, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, ক্রম হ্রাসমান জনসংখ্যা, স্থিতিশীল জনসংখ্যা না কাম্য জনসংখ্যা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্থিতিশীল জনসংখ্যা।
তারপরের প্রশ্নটা হলো অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কী? এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস। তারপরের প্রশ্ন হলো অর্থাৎ 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণত পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সালফার ও ফসফরাস। কারণ এগুলির সাথে কোনো বায়ুমণ্ডলের কোনো সরাসরি যোগ নেই, তাই পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র কেবলমাত্র সালফার ও ফসফরাসকেই বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নটি হলো তোমাদের শস্য সমন্বয় অঞ্চলের ধারণা কে দিয়েছিলেন? এটি দিয়েছিল উইভার, জেসি উইভার শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জেসি উইভার। তারপরের প্রশ্নটি অর্থাৎ 23 নম্বর প্রশ্নটি ছিল পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইনসোলেশন বা ইনকামিং সোলার সিস্টেম। তারপরের প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্নটি ছিল ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.002 মিমি বা তার কম ব্যাসযুক্ত অঞ্চলের মৃত্তিকা কণাকে কী বলা হয়? কর্দম বা কাদা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কর্দম। পরের প্রশ্নটি হলো যে 25 নম্বর প্রশ্ন, অত্যধিক অনুভূমিক চাপের ফলে স্থায়িত ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে কী বলে? তাকে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ন্যাপ ভাঁজ। তারপরের প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্নটি হলো মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইনসেলবার্জ। তারপরের প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্নটি হলো কোন বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। তারপরের প্রশ্ন যেটা তোমাদের আজকের এসএসসি পরীক্ষায় এসেছিল জিওগ্রাফিতে, অর্থাৎ 28 নম্বর প্রশ্নটি হলো প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়গুলির উপর নির্ভর করে না? দেখো ভালোভাবে এখানে রয়েছে কিন্তু করে না। অপশানে কী রয়েছে? স্বাস্থ্য ব্যবস্থা, পুষ্টি, পরিবেশ দূষণ না নগরায়ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নগরায়ন, যেটা কিন্তু প্রভাবিত করে না, নির্ভর করে না আয়ুষ্কালের উপর। তো তারপরের প্রশ্ন অর্থাৎ 29 নম্বর প্রশ্নটি হলো স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1922 সালে নির্ধারিত হয় তা হলো কোনটি? এটি হবে এজেন্ডা 21, অপশান বি, অর্থাৎ ব্রাজিলে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে যে সম্মেলন আয়োজিত হয়েছিল 1992 সালে, ওটাকে এজেন্ডা 21 হিসাবেও জানা যায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এজেন্ডা 21। তারপরের প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্নটি হলো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অভ্যন্তরীণ প্রব্রজন। তারপরের প্রশ্ন অর্থাৎ 31 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? অর্থাৎ কোনটি একদম প্রাথমিক নয়, গৌণ নিয়ন্ত্রক বলা হয়েছে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভূমিরূপ। তারপরের প্রশ্ন অর্থাৎ 32 নম্বর প্রশ্নটি হলো শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কী বলা হয়? অনুভূমিকভাবে, যদি উলম্ব বলা হতো তাহলে ডাইক হতো, তো এটা অনুভূমিকভাবে বলা হয়েছে, তার উত্তর হয়ে যাবে অপশান এ, সিল। তারপরে তোমাদের পরের প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্নটি হলো যে মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমি বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে কী বলে? অক্টোবর উষ্ণতা, যেটা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে হয়ে থাকে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অক্টোবর উষ্ণতা। তারপরের প্রশ্ন অর্থাৎ 34 নম্বর প্রশ্নটি হলো ফিওর্ড উপকূল সৃষ্টি হয় কোথায়? তো ফিওর্ড উপকূল কোথায় সৃষ্টি হয়? এর সঠিক উত্তরটি হয়ে যাবে হিমবাহ উপত্যকার নিমজ্জিত হয়ে ফিওর্ড উপকূলের সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন উত্তর হবে অর্থাৎ 35 নম্বর প্রশ্নটি হলো আমাদের আজকের বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ কী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশানে রয়েছে কেন্দ্রীয় প্রবণতা, বিচ্যুতির গুণাঙ্ক, চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি না প্রসার বিচ্যুতির সহগ। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি। তারপরের প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি কী নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জিম করবেট জাতীয় উদ্যান, এটা তোমরা সকলেই জানো। তারপরের প্রশ্ন অর্থাৎ 37 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ডোডো পাখি। ডোডো পাখি হলো বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন অর্থাৎ 38 নম্বর প্রশ্নটি হলো নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? তো এর উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোডারমা। তারপরের প্রশ্ন অর্থাৎ 41 নম্বর প্রশ্নটি হলো আমাদের 41 নম্বর প্রশ্ন এদিকে রয়েছে, নিচের দিকে রয়েছে। আচ্ছা, 41 নম্বর প্রশ্নটি হলো কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা কে?
তো কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হচ্ছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, DM স্মিথ। DM স্মিথ হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্ন অর্থাৎ 42 নম্বর প্রশ্নটি হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় দেখা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তাকেই গুটেনবার্গ বিযুক্তি রেখা বলা হয়। তারপরের প্রশ্ন অর্থাৎ 43 নম্বর প্রশ্নটি হলো জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে? তো সম্পদের কার্যকারিতা ও উপযোগিতাই তাকে একটা সম্পদে পরিণত করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কার্যকারিতা ও উপযোগিতা। তারপরের প্রশ্ন হচ্ছে অর্থাৎ 44 নম্বর প্রশ্নটি হলো কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? আচ্ছা, কোন ধরনের স্কেলের সাহায্যে একক অর্থাৎ তাদের যে ইউনিটটি রয়েছে সেটা সহজে পরিবর্তন করা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তুলনামূলক স্কেল। তারপরের প্রশ্নটি অর্থাৎ 45 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা হয়? অর্থাৎ পুরনো যুগের যাকে বলা হয়েছে ধ্রুপদী, ক্লাসিক্যাল জিওগ্রাফার বলা হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলেকজান্ডার ফন হামবোল্টকে ধ্রুপদী ভৌগোলিক বলা হয়। এরপর তোমাদের 46 নম্বর প্রশ্নটি হলো কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ডপ্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পটজল। এটা তোমরা সকলেই জানো, পটজল মৃত্তিকায় হার্ডপ্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন অর্থাৎ 47 নম্বর প্রশ্নটি হলো একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে দশমিকের পর 2 ঘর পর্যন্ত। দশমিকের পর 2 ঘর পর্যন্ত ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায়, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 48 নম্বর প্রশ্নটি হলো একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে কী বলা হয়? আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি না অপশান ডি, ইন্টারকালচার কৃষি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ইন্টারকালচার কৃষি বলা হয়। তারপরের প্রশ্ন অর্থাৎ 49 নম্বর প্রশ্নটি হলো যে কোথায় রয়েছে ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের ডেটাম তল ধরা হয়, তো দেখো এখানে আগে যেটা এখন কিন্তু পাকিস্তানের অন্তর্গত অর্থাৎ করাচির গড় সমুদ্রপৃষ্ঠ থেকে এই ডেটামতল, ভারতের ডেটামতল ধরা হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, করাচির গড় সমুদ্রপৃষ্ঠ থেকে। তারপরে 50 নম্বর প্রশ্নটি হলো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কেরালা। এটা তোমাদের নবম দশম শ্রেণীর SLST পরীক্ষাতেও এসেছিল। তারপরের প্রশ্ন অর্থাৎ 51 নম্বর প্রশ্নটি হলো সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সিটি বইটির লেখককে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পিটার হ্যাগেট। পিটার হ্যাগেট হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সিটি বইটির লেখক। তারপরের প্রশ্ন অর্থাৎ 52 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয়? উদাহরণ নয় বলেছে কিন্তু মনে রাখবে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমানুপাতিক চিহ্নের মানচিত্র। তারপরের প্রশ্ন অর্থাৎ 53 নম্বর প্রশ্নটি হবে কে প্রথম ইকোলজি শব্দটির প্রবর্তন করে? তো তোমাদের নবম দশমে এসেছিল যে ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করে, যেটা ছিল উত্তর হয়েছিল সঠিক উত্তর ট্রান্সলেট হয়েছিল, এখানে দেখো ইকোলজি দিয়েছে অর্থাৎ বাস্তুবিদ্যা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, হেকেল, আর্নেস্ট হেকেল। তারপরের প্রশ্ন অর্থাৎ 54 নম্বর প্রশ্নটি হলো আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্ভুক্ত? তো এটা প্রথমে দেখো দিয়েছিল সাভানা জলবায়ু অন্তর্গত, যে কোন শ্রেণী দেখা যায় ওখানে মাসাই ছিল নবম দশমে। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, সাভানা জলবায়ু। তারপরের প্রশ্ন অর্থাৎ 55 নম্বর প্রশ্নটি হলো 55, এই তো ডিমের ঝুড়ি টোপোগ্রাফির শব্দবন্ধটি হিমবাহের কোন প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে সৃষ্ট? তো এখানে প্রশ্নটার মধ্যে উত্তরটা রয়েছে যে ডিমের ঝুড়ি টোপোগ্রাফি অর্থাৎ কি, একে কী বলা হয়? ড্রামলিন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর তোমাদের পরের প্রশ্ন অর্থাৎ 56 নম্বর প্রশ্নটি হলো সিস্ট কোন শিলা পাললিক শিলার রূপান্তরীকরণের ফলে সৃষ্টি হয়েছে? তো এখানে অপশান রয়েছে বেলে পাথর থেকে তো কোয়ার্টজাইট হয়, চুনা পাথর থেকে মার্বেল, আর কাদা পাথর থেকে স্লেট ও সিস্ট। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাদা পাথর থেকেই স্লেট তারপর সিস্ট রূপান্তরিত হয়ে তৈরি হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাদা পাথর। তারপরের প্রশ্নটি অর্থাৎ 57 নম্বর প্রশ্নটি হলো যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আদর্শ বিকিরক মৌল। তারপরের প্রশ্ন অর্থাৎ 58 নম্বর প্রশ্নটি হলো কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা কে কে ছিলেন? তো কাম্য জনসংখ্যা তত্ত্বের, এটা সবাই জানো যে এডউইন ক্যানন কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক একজন আছেই, আর হয়ে যাবে এটা হয়ে যাবে অপশান ডি, এডউইন ক্যানন এবং জিমারম্যান, অর্থাৎ ডি, ক্যানন এবং জিমারম্যান। তারপরের প্রশ্ন অর্থাৎ 59 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্যোগ ও বিপন্নতা নিয়ন্ত্রণ। অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্ন অর্থাৎ 60 নম্বর এবং তোমাদের শেষ প্রশ্ন হচ্ছে লা নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে কেমন? ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ না ধ্রুবক? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধনাত্মক।
তো ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে, প্রশ্নের উত্তর নিয়ে, তো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং কেন তোমাদের এটা মনে হচ্ছে সেটাও জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।